ইলোথ্রিক্সটা একটু পড়বা, কারণ ইলোথ্রিক্সের বেশিরভাগ জিনিসই আমাদের জানা হয়ে গেছে। হ্যাঁ, সো আশা করি দেখলেই পারবা এটা। ছত্রাক। তো ছত্রাক হচ্ছে, প্রথমে আমাদের মধু ছত্রাক বা হানি মাশরুম কোনটাকে বলা হয়? ছত্রাক মানে হচ্ছে আমরা মাশরুম যেটাকে চিনি। হ্যাঁ, মধু ছত্রাক বা হানি মাশরুম। হানি মাশরুম। তাহলে এটাকে বলা হয় হচ্ছে আর্মি ল্যারিয়া অস্টাই। এটা হচ্ছে হানি মাশরুম। আচ্ছা, এরপরে দেখো, পৃথিবীর সবচেয়ে বড় জীব হচ্ছে এইটা, জানো কি? পৃথিবীর সবচেয়ে বড় জীব, পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় এটা আর্মিলেরিয়া অস্ট্রই। এছাড়া কিছু ছত্রাক আছে, যেমন হচ্ছে তোমার আর্মি লারিয়া মেলা। এটা হচ্ছে, এই ছত্রাকটা আলোক বিচ্ছুরণ ঘটায় অন্ধকারে। অন্ধকারে কি করে? আলোক বিচ্ছুরণ ঘটায়। আলোক বিচ্ছুরণ ঘটায়। তো কিছু আছে ভালো শৈবাল, কিছু আছে বিষাক্ত শৈবাল। সরি, ছত্রাক। ছত্রাক পড়াচ্ছি, কি শৈবাল বলতেছি না। তো ভালোগুলোর মধ্যে তো একটা পড়লাম আমরা। আরেকটা হচ্ছে তোমার এটা অ্যামানিটা ভিরোসা। অ্যামানিটা ভিরোসা, এটা হচ্ছে সবচেয়ে বিষাক্ত ছত্রাকের মধ্যে একটা। আর একটা হচ্ছে অ্যামানিটা প্যালোইডেস। ঠিক আছে, প্যালোইডেস। এই দুইটা, এই দুইটা হচ্ছে বিষাক্ত, সবচেয়ে বিষাক্ত ছত্রাক। সবচেয়ে, এতে হচ্ছে অ্যামানিটা। ঠিক আছে, এতে অ্যামানিটা প্যালোইডেস, সবচেয়ে বিষাক্ত শৈবাল এই দুইটা। ছত্রাক, সরি, ছত্রাক। সো এই বিষাক্ত ছত্রাকের মধ্যে একটা পদার্থ থাকে, তার নাম হচ্ছে অ্যামাটক্সিন। কি থাকে? অ্যামাটক্সিন নামক পদার্থ থাকে। অ্যামাটক্সিন নামক পদার্থ থাকে। অ্যামাটক্সিন। এখন আসো ছত্রাকের বৈশিষ্ট্য। ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই হচ্ছে ছত্রাকটা হচ্ছে ক্লোরোফিল বিহীন। ছত্রাকে ক্লোরোফিল থাকে না। কি থাকে না? ক্লোরোফিল থাকে না। ছত্রাক ক্লোরোফিল বিহীন। অপুষ্পক। এদের মধ্যে পুষ্প থাকবে না স্বাভাবিকভাবেই। অপুষ্পক এবং অসবুজ। তা সবুজ না, যেহেতু তাদের মধ্যে ক্লোরোফিল নাই, তো তারা হচ্ছে অসবুজ। 2 নম্বর হচ্ছে এরা সুকেন্দ্রিক জীব। সুকেন্দ্রিক জীব অর্থাৎ ইউক্যারিওটিক। কোষ প্রাচীরের মধ্যে কি আছে? কোষ প্রাচীরের মধ্যে আছে কাইটিন। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা। কাইটিন নির্মিত। কাইটিনটা হচ্ছে এক প্রকার পলিস্যাকারাইড। এক প্রকার
পলিস্যাকারাইড, এক প্রকার পলিস্যাকারাইড। সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। এছাড়া তৈল বিন্দু থাকতে পারে, তৈল বিন্দু, অথবা ভলিউটিন থাকতে পারে, ভলিউটিন ও চর্বি। কিন্তু মেইন খাদ্য হচ্ছে গ্লাইকোজেনটা, হচ্ছে সঞ্চিত খাদ্য মেইন। তারপরে তৈলবিন্দু থাকতে পারে, ভলিউটিন এবং চর্বি থাকতে পারে। এদের মধ্যে ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু নাই। এটা আমরা অলরেডি আগে থেকে জানি যে ভাস্কুলার টিস্যু থাকে না, ভাস্কুলার টিস্যু নেই। জননাঙ্গ এক কোষী, জননাঙ্গটা হচ্ছে এক কোষী। তাহলে ভাস্কুলার টিস্যু থাকবে না এবং জননাঙ্গটা হচ্ছে এক কোষী। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বারে কি শিখবো আমরা, যে এরা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কি করে বংশবৃদ্ধি করে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এবং জাইগোটে মায়োসিসটা হবে কোথায় হবে? জাইগোটে কি হবে? মায়োসিসটা হবে যখন এই জাইগোটটা স্ত্রী জননাঙ্গে যায়, তখন এই জাইগোটটা বহুকোষী ভ্রূণে পরিণত হইতে পারে না। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় এই জাইগোটটা কি হয় না? বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কি হয় না? এই জাইগোটটা, জাইগোটটা কি হয় না? বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। তারপরে ছত্রাকটা কিন্তু থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ। থ্যালোফাইটা, ছত্রাকটা হলো থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ, থ্যালোফাইটা জাতীয়। 8 নাম্বার হচ্ছে এক কোষী ছাড়া সব ছত্রাকের দেহটা কি দ্বারা গঠিত হয়? হাইফি দ্বারা। হাইফি মানে হচ্ছে ছত্রাকের একটা সূত্রাকার শাখা থাকে, সেইটা। অর্থাৎ আহ এক কোষী ছাড়া, এক কোষী ছত্রাক ছাড়া, এক কোষী ছাড়া সব ছত্রাকের দেহ কি থাকে? হাইফি দ্বারা গঠিত হয়, হাইফি দ্বারা গঠিত। এক কোষী ছাড়া সব ছত্রাকের দেহ। এবং 9 নাম্বার হচ্ছে অভিযোজন ক্ষমতা তীব্র, অভিযোজন ক্ষমতা তীব্র। অর্থাৎ ছত্রাকের তাপমাত্রা অনেক কম থাকলেও এবং তাপমাত্রা বেশি থাকলেও এরা বাঁচতে পারে। কিছু ছত্রাক আছে 5 ডিগ্রি তাপমাত্রার নিচে বাঁচতে পারে, আবার কিছু আছে 50 ডিগ্রির উপরেও বাঁচতে পারে। তার মানে এদের অভিযোজন ক্ষমতাটা অনেক তীব্র।
তাহলে হাইফিটা হচ্ছে ছত্রাকের সূত্রাকার শাখা, এই হাইফিটা হচ্ছে ছত্রাকের কি, ছত্রাকের সূত্রাকার শাখা। ওকে, এরপরে দেখো, বিজ্ঞানী মার্গুলিস ছত্রাকের পাঁচটা ফাইলাম করছেন। বিজ্ঞানী মার্গুলিস ছত্রাকের কি করছে, পাঁচটা ফাইলাম করছে। সেই ফাইলাম গুলো কি কি? ফাইলাম মানে পর্ব। একটা হচ্ছে জাইগোমাইকোটা, 2 নাম্বার হচ্ছে অ্যাসকোমাইকোটা, 3 নাম্বার হচ্ছে ব্যাসিডিওমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, 4 নাম্বার হচ্ছে মাইকোফাইকোফাইটা, মাইকোফাইকোফাইটা। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিউটেরো, ডিউটেরো মাইকোটা, ডিউটেরো মাইকোটা। এই পাঁচটা ফাইলাম বা পর্বতে ভাগ করছে বিজ্ঞানী মার্গুলিস। তো মাত্র মনে রাখবা হচ্ছে ছত্রাক সম্পর্কিত যে বিদ্যাটা তার নাম হচ্ছে মাইকোলজি। ছত্রাক সম্পর্কিত বিদ্যা, ছত্রাক সম্পর্কিত বিদ্যা বা ছত্রাক নিয়ে যে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইকোলজি, মাইকোলজি। ছত্রাকের যে দৈহিক গঠনটা আছে এটা নিয়ে আলোচনা করব একটু। তার আগে আমরা ছত্রাকের কিছু বৈশিষ্ট্য দেখে নেই বা সংজ্ঞা দেখে নেই। আহ যেমন মাইকোলজি একটা, স্কোরোশিয়াম কি, কোনিডিয়া কি, ক্লামাইডোস্পোর কি, অইডিয়াম কি, হলোকার্পিক ছত্রাক কাকে বলে, ইউকার্পিক কোনটা, এগুলো একটু আমরা দেখব। হ্যাঁ, তো প্রথমে তো আমরা শিখলাম মাইকোলজি, তারপর হচ্ছে স্কোরোশিয়াম। স্কোরোশিয়াম এটা হচ্ছে কি, ছত্রাকের যে প্রতিকূল অবস্থাতে যায় যখন, অনেক প্রতিকূল পরিবেশে বাঁচতে সহায়তা করে এটাকে, স্কোরোশিয়ামটা ছত্রাকের, ছত্রাকের প্রতিকূল অবস্থা, প্রতিকূল অবস্থা অতিক্রমে সহায়তা করে, অতিক্রমে সহায়তা করে। ঠিক আছে, কোনেডিয়া, কোনেডিয়া কি, হাইফার মাথায়, হাইফা তো আমরা চিনি যে ছত্রাকের সূত্রাকার যে শাখাটা আছে সেটা। তো এই হাইফার মাথায় উৎপন্ন, উৎপন্ন নগ্ন স্পোর, নগ্ন স্পোর। এরপর হচ্ছে কোনিডিয়া গেল, তারপরে আহ আরেকটা কি ছিল, হলোকার্পিক ছত্রাক কে বলে, হলোকার্পিক ছত্রাক, হলোকার্পিক ছত্রাক। এটা হচ্ছে তোমার সমস্ত দেহকোষটাই যখন জনন কাজে অংশগ্রহণ করে বা ব্যবহৃত হয়, সমস্ত দেহ কোষটাই কি হয়, জনন কাজে ব্যবহৃত হয়। যেমন তোমার উদাহরণ মনে রাখবে একটা, সিনসাইট্রিয়াম। আচ্ছা, আর ইউকার্পিক কোনটা, হলোকার্পিক বুঝলাম, আর ইউকার্পিক আছে একটা, ইউকার্পিক, এটা হচ্ছে
দেহের অংশ বিশেষ পুরাটাই হবে না, শুধু দেহের অংশ বিশেষ জনন কাজে ব্যবহৃত হবে, বা দেহের অংশ বিশেষ যেটা সহায়তা করবে আর কি। ঠিক আছে, যেমন তোমার স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া এই ছত্রাকটার ইউকারপিক। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার দৈহিক গঠনটা দেখবো আমরা। দৈহিক গঠন প্রথমটা হচ্ছে, আমরা হাইফা অলরেডি বলে ফেলছি। হাইফা এটা হচ্ছে এক বচনে, আর বহু বচন হচ্ছে হাইফি। তো এটা থাকবে সব সময়, এক কোষী বাদে সব জায়গায় আমরা দেখব যে হাইফি থাকবে। ঠিক আছে, তারপরে মাইসেলিয়াম কি থাকবে? মাইসেলিয়াম। মাইসেলিয়ামটা কি? ছত্রাকের দৈহিক একটা অংশ। ঠিক আছে, ছত্রাকের দৈহিক একটা অংশ, যেটা কিন্তু অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট। এবং মাইসিলিয়াম গঠিত হয় হচ্ছে সূত্রাকার হাইফা দ্বারা গঠিত হয়। কি দ্বারা? সূত্রাকার হাইফা দ্বারা গঠিত হয়। তার মানে মনে রাখবা, যেই সব ছত্রাকের দেহটা হাইফি দ্বারা, সূত্রাকার হাইফি দ্বারা অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট থাকবে অবশ্যই, হাইফি দ্বারা গঠিত, তাকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে সূত্রাকার হাইফি দ্বারা গঠিত দেহ, এবং এটা কিন্তু অনেক কি হবে, শাখা প্রশাখা বিশিষ্ট, অসংখ্য শাখা প্রশাখা বিশিষ্ট। এরপরে হলো কি, সিনোসাইটিক মাইসেলিয়াম। এটা কি? সিনোসাইটিক মাইসেলিয়াম, এটা মানে হচ্ছে নিউক্লিয়াস থাকবে অনেকগুলো। কি থাকবে? অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। একাধিক নিউক্লিয়াস থাকলে আমরা তাকে কি বলি? সিনোসাইট বলি না? তাহলে এখানে কি থাকবে? অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট। উদাহরণ হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। উদাহরণটা স্যাপ্রোলেগনিয়া। তাহলে সিনোসাইটিক মাইসেলিয়ামটা আমরা বুঝলাম। এরপরে তোমার হস্টোরিয়াম। হস্টোরিয়ামটা কি? আমাদের যে ছত্রাকটা আছে, ছত্রাকের পোষক দেহ থেকে একটা হাইফা বের হবে, যে হাইফাটা খাদ্য শোষণ করবে, খাদ্যটাকে শোষণ করবে। এইটাকে বলা হয় তোমার হস্টোরিয়াম। তাহলে হস্টোরিয়াম দিয়ে সে কি করবে বলতো? খাদ্য শোষণ করবে। তাহলে খাদ্য শোষণকারী হাইফা, হাইফাটা হচ্ছে তোমার কি করবে? খাদ্য শোষণ করবে। তাহলে এটা বের হবে কই থেকে? পোষক দেহ থেকে। পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলা হয় তোমার, কি লেখছি এটা? হস্টোরিয়াম, সরি হস্টোরিয়াম না লিখে আমি হাইফা লিখছি না। তাকে বলা হয় হস্টোরিয়াম। কি বলে? হস্টোরিয়াম। হস্টোরিয়াম। আচ্ছা, এটা হলো তোমার হাইফা দিয়ে যখন খাদ্য শোষণ করবে। ঠিক আছে, আর যদি এটার মধ্যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, পোষক দেহ থেকে। কই থেকে? পোষক দেহ থেকে, এই কথাটা কিন্তু মনে রাখবা। পোষক দেহ থেকে। আর একটা আছে পরিবেশ থেকে। যদি পরিবেশ থেকে করে তাহলে কিন্তু তার নাম হবে রাইজয়েড। তার নাম কি হয়ে যাবে?
রাইজয়েড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাহলে রাইজয়েড কি? পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফা, ঠিক আছে? পরিবেশ থেকে। আর এটা হলো পোষক দেহ থেকে। তারপর রাইজোমর্ফটা কি? রাইজোমর্ফ, রাইজোমর্ফ এটা হচ্ছে তোমার, যেগুলো তোমার একটু উচ্চ শ্রেণীর ছত্রাক আছে, উচ্চ শ্রেণীর, সেই সব ছত্রাকে যে মাইসিলিয়ামের শক্ত রশির মতো একটা গঠন দেখা যায়, তাকে বলা হয় রাইজোমর্ফ। এটা মূলত দেখা যায় হচ্ছে উচ্চ শ্রেণীর ছত্রাকে, উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসিলিয়ামের শক্ত রশির মতো গঠন, মাইসিলিয়ামের শক্ত রশির মতো গঠন, এটা হচ্ছে রাইজোমর্ফ। আচ্ছা, আর একটা আছে মাইকোরাইজা। মাইকোরাইজাটা কি? মাইকোরাইজা, মাইকো মাইকো মানে ছত্রাক, ঠিক আছে? মাইকো মানে ছত্রাক, আর রাইজা মানে হচ্ছে উদ্ভিদের মূল, ঠিক আছে? তাহলে মাইকো মানে ছত্রাক আর রাইজা মানে হচ্ছে মূল, তাহলে উদ্ভিদের মূল এবং ছত্রাকের মধ্যে একটা সম্পর্ক, এটা হলো মাইকোরাইজা, ঠিক আছে? আচ্ছা, উদাহরণগুলো একটু মনে রাখবা। যেমন হস্টোরিয়ামের উদাহরণটা আমরা কি পড়বো? হস্টোরিয়ামটা এটা হচ্ছে তোমার ফাইটোপথোরা, ঠিক আছে? হস্টোরিয়ামের উদাহরণটা হলো ফাইটোপথোরা, 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 ফাইটোপথোরা। তারপর রাইজয়েডের উদাহরণটা কি? এটা আমাদের লাগবে না, বা নাই, বই দেওয়া নাই সম্ভবত। মূলত আহ শৈবালের সাথে ছত্রাকের সাথে কোনো একটা উদ্ভিদের সম্পর্কের ফলে তোমার কি তৈরি হয়? রাইজয়েডটা তৈরি হয়। অর্থাৎ পরস্পরের প্রতি তারা সংবেদনশীল থাকবে, একজন আরেকজনের থেকে তারা উপকারিতা নিবে, এরকম একটা সম্পর্ক রাইজয়েড। রাইজোমর্ফটা হচ্ছে তোমার এগারিকাস। কি? এগারিকাস। আর মাইকোরাইজাটা হচ্ছে তোমার অ্যামানিটা, অ্যামানিটা। এবার আসলে ছত্রাকের কোষীয় যে গঠনটা আছে, এটা একটু পড়তে হবে। ছত্রাকের কোষীয় গঠন, এটা তোমার দুইটা নিয়ে গঠিত হয়। একটা কোষ প্রাচীর থাকবে, কোষ প্রাচীর। আর একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট হচ্ছে তোমার তিনটা জিনিস নিয়ে গঠিত হয়। একটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। তো কোষ ঝিল্লির প্রধান উপাদানটা হচ্ছে আর্গস্টেরল, এটা একটা স্টেরয়েড, বুঝছো? প্রধান উপাদানটা হচ্ছে আর্গস্টেরল। এটা একটা লিপিড জাতীয় পদার্থ, লিপিড জাতীয়। প্রধান উপাদানটা হচ্ছে আর্গোস্টেরল। এটা কিন্তু একটা লিপিড, বা স্টেরয়েড বলতে পারি আমরা, ডাইরেক্ট বলতে পারি স্টেরয়েড।
এটা একটা স্টেরয়েড, হ্যাঁ। আর কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়? কাইটিন দ্বারা। কি দ্বারা? কাইটিন দ্বারা। আর সাইটোপ্লাজমে কি থাকে? অলরেডি আমরা এটা আলোচনা করছি। সাইটোপ্লাজমে থাকে হচ্ছে তোমার গ্লাইকোজেন, ভলিউটিন, তেল চর্বি এবং এগুলোই থাকে মোটামুটি। আর কিছু তোমার কি থাকবে? তোমার ক্যারোটিনেস থাকতে পারে। কিছু কিছু প্রজাতি আছে যেখানে তোমার ছত্রাকের মধ্যে ক্যারোটিনেস থাকতে পারে, ক্যারোটিন জাতীয় পদার্থ থাকতে পারে। আর নিউক্লিয়াসে কি থাকবে তোমরা অলরেডি জানো। নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এই জিনিসগুলো থাকবে। এগুলো তোমরা অলরেডি জানো। এখন আসো, ছত্রাকের ডাইমরফিজমটা কি? তো ছত্রাকটা, কিছু কিছু ছত্রাক আছে যারা হচ্ছে পরিবেশের কারণে নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। পরিবেশের কারণে নিজের আকৃতিটা পরিবর্তন করতে পারে, এই যোগ্যতাটাকে বলা হয় ডাইমরফিজম। ওকে, ডাইমরফিজম। অর্থাৎ ভিন্নতর পরিবেশের কারণে, পরিবেশের কারণে কি করা? নিজের আকৃতি পরিবর্তন, যে যোগ্যতা, নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতা, এটাকে বলা হয় হচ্ছে ডাইমরফিজম। এটা দেখা যায় হচ্ছে হিস্টোপ্লাজমাতে। ঠিক আছে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এই জাতীয় বা এই মাটিতে তোমার কি হয়? একটা রোগ হয় এটার কারণে। এর নাম হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। তো এই ছত্রাকটার কারণে একটা রোগ হইতে পারে মানুষের মধ্যে, ফুসফুসের মধ্যে। এটাকে বলা হয় ডাইমরফিজম। অর্থাৎ সে যখন মানবদেহে প্রবেশ করলো তখন তার আকৃতি পরিবর্তন করতে পারবে সে। বুঝছো? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা প্রবেশ করতে পারে মানুষের ফুসফুসের মধ্যে। তো ও দুইটা জায়গায় কাজ করতে পারে। মাটিতে একরকম, আর মানুষের ফুসফুসের মধ্যে আরেক রকম। বুঝছো? তো মাটিতে হচ্ছে তোমার কি সূত্রাকার থাকবে, মাটিতে সূত্রাকার থাকবে। আর মানুষের ফুসফুসের মধ্যে কেমন থাকবে বলো তো? ফুসফুসে থাকবে হচ্ছে কোষপিণ্ড হিসেবে, কোষপিণ্ড হিসেবে। যার কারণে একটা রোগ হয়, তার নাম হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। হিস্টোপ্লাজমোসিস বলে। এবার আমরা ছত্রাকের যে জননটা আছে, জননটা একটু দেখবো। অলরেডি আমরা হলোকার্পিক এবং ইউকার্পিক সম্পর্কে জানছি, তাই না? যে হলোকার্পিক মানে কি? যে ছত্রাকের সমস্ত দেহকোষটাই কি হয়, জনন কাজে ব্যবহৃত হয়। তো এই ধরনের যে ছত্রাকগুলো আছে, এদের কিন্তু দৈহিক কাজ এবং জননাঙ্গের মধ্যে কোনো পার্থক্য নাই। এটাকে বলে হলোকার্পিক। আর ইউকার্পিকটা হচ্ছে অংশ বিশেষ, ছত্রাকের কিছু দেহের অংশ বিশেষ কি করে, জনন কাজে অংশগ্রহণ করে। অন্যান্য অংশ কিন্তু আগের মতোই থাকে বা স্বাভাবিক থাকবে। এটাকে বলে ইউকার্পিক ছত্রাক।
অলরেডি এটা আমরা জানি। এখন আসো হচ্ছে তোমার ছত্রাকের যে জননটা আছে, অঙ্গজ জনন, এটা একটু জানি। অঙ্গ জননটা কি ছত্রাকের? অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জনন তিন ভাবে হইতে পারে। একটা দৈহিক খণ্ডায়ন, দৈহিক খণ্ডায়ন মানে দেহের অংশগুলো খণ্ড খণ্ড হয়ে একটা। আরেকটা হচ্ছে তোমার বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। দ্বিবিভাজন, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা পাইছিলাম, ব্যাকটেরিয়াতে কিন্তু দ্বিবিভাজন হয়। আরেকটা হলো কুড়ি সৃষ্টি। কি? কুড়ি সৃষ্টি বা মুকুলোদ্গম বা বাডিং, ইংলিশে বলা হয় বাডিং। মুকুলোদ্গম বা বাডিং। আর এটা হলো বাইনারি ফিশন। বাইনারি ফিশন। আচ্ছা, তাহলে দৈহিক খণ্ডনে কি হয় অলরেডি তোমরা এটাকে জানো, যে দেহের খণ্ডটা বা দেহটা একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে। পরে এই দেহের খণ্ডগুলো থেকে নতুন নতুন ছত্রাক জন্ম হবে। মানে প্রতিটা খণ্ড থেকে নতুন নতুন ছত্রাকের জন্ম হবে। যেমন তোমার উদাহরণ হিসেবে বলতে পারি কি, রাইজোপাস, রাইজোপাস পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম। তারপর দ্বিবিভাজনটা কিন্তু আমরা আলোচনা করছি ব্যাকটেরিয়া অধ্যায়ে। সেখানে বলছিলাম যে দেহের যে কোষটা আছে, তারা বিশেষ একটা প্রক্রিয়ায়, তার নাম হলো বাইনারি ফিশন প্রক্রিয়াতে, তারা কি করে, দুইটা অপত্য কোষে বিভক্ত হয়। দুইটা অপত্য কোষে বিভক্ত হয়। পরে দুইটা অপত্য কোষ প্রতিটা কি হয়, একটা একটা করে নতুন ছত্রাকের তৈরি করে। এটা হলো বাইনারি ফিশন। মানে একটা খণ্ড দুইটা অপত্য কোষে কি হইলো, বিভক্ত হইলো। বা একটা কোষ দুইটা অপত্য কোষে বিভক্ত হইল, বিভক্ত হয়ে প্রতিটা কোষ কি হইল, নতুন নতুন ছত্রাকে পরিণত হওয়া শুরু করলো। এটাকে বলা হয় দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। তাই দেখা যায় ইস্টে। কোথায় দেখা যায়? ইস্ট। ইস্টের অপর নাম হচ্ছে আমরা কি বলতে পারি, স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস। তারপরে কুড়ি সৃষ্টি। কুড়ি সৃষ্টি মানে তো বুঝোই, দেহের মধ্যে থেকে মুকুল তৈরি হবে। আমের যেমন মুকুল তৈরি হয়, ওরকম মুকুল তৈরি হবে। এটাও সেম উদাহরণ, একই উদাহরণ। পরে মুকুলটা পৃথক হয়ে গেলে তোমার ছত্রাকের রূপ নিবে আস্তে আস্তে। মূলত তোমার এটা ধরো একটা মুকুল, হ্যাঁ, এই মুকুল থেকে, সরি, এটা একটা ধরো কোষ। এই কোষের এখানে একটা মুকুল হবে প্রথমে। ধরো এখানে একটা মুকুল হইলো, এটা একটা মুকুল। পরে মুকুলটা একটু, তারা এখন কি করবে, ভিতরে ঢুকবে। দুইটা নিউক্লিয়াস হলো, ঠিক আছে। আর এখানে তো মুকুলটা আছেই। তারপরে এরকম হয়ে গেল, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস। তারপরে আলাদা হয়ে গেল, তারপরে আলাদা হয়ে গেল, এখানে একটা, এখানে একটা। এইভাবে করে কুড়ি সৃষ্টির মাধ্যমে তারা কি করে, বংশবৃদ্ধি করে। এরপরে আসে অযৌন জনন। অযৌন জনন, একটা হচ্ছে তোমার সচল রেণু। সচল রেণু মানে তো জানো, জুস্পোর। পড়ছিলাম না আমরা, জুস্পোর। জুস্পোর গুলো কি হয়, এখানে কি থাকে, ফ্লাজেলা থাকে। উদাহরণ কি, স্যাপ্রো লেগনিয়া, ফাইথিয়াম, ফাইথিয়াম। একটা হচ্ছে নিশ্চল রেণু। নিশ্চল রেণুকে কি বলা হয়, অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর।
স্পোর, উদাহরণ কি? মিউকোর এবং রাইজোপাস। তারপরে ক্লামাইডোস্পোর, ক্লামাইডো স্পোর, এটা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করে আসছি। এটা তোমার এটার উদাহরণ হলো ফিউসারিয়াম আর হচ্ছে মিউকর। তারপরে কনিডিয়া, কনিডিয়া, উদাহরণ কি? পেনিসিলিয়াম। তারপরে অ্যাসপারগিলাস, অ্যাসপারগিলাস। তারপরে হচ্ছে তোমার অয়ডিয়াম বা অয়ডিয়া। অয়ডিয়ার উদাহরণ কি? কপ্রিনাস টোগোপাস, কপ্রিনাস টোগোপাস। অয়ডিয়া মানে কি? ছত্রাকের যে হাইফাগুলো আছে সেগুলো প্রস্থিক ভাবে বা প্রস্থভাবে খন্ড খন্ড ভাবে বিভক্ত হয়। দৈর্ঘ্যের দিক থেকে না, কিন্তু প্রস্থর দিক থেকে খন্ড খন্ড ভাগে বিভক্ত হয় হাইফাগুলো। এইটাকে বলা হয় অয়ডিয়া। এই খন্ডগুলোকে বলা হয় অয়ডিয়া। অর্থাৎ হাইফাগুলো প্রস্থ প্রাচীরে বিভক্ত হবে খন্ড খন্ড ভাবে। তো তোমাদের কাজ দিব, সেই কাজটা করে আসবা। এইগুলা পড়বা, সাথে হচ্ছে ছত্রাকের যৌন জননটা পড়বা, রিডিং পড়বা। রিডিং পড়ে বুঝে আসবা যে কি কি পড়ছো। যৌন জননটা ঠিক আছে, তাহলে পড়া থাকলো হচ্ছে যৌন জনন পর্যন্ত। ঠিক আছে, যৌন জনন পর্যন্ত পড়ে আসবা। আর পরের ক্লাসে আমরা ছত্রাকের উপকারিতা অপকারিতা এগারিকাসটা পড়বো। ওকে। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে।